লাল সবুজের জার্সিতে মাঠ কাঁপাতে এলেন হামজা। সিলেট বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা বাফুফের। দেশে পা রেখেই এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারানোর হুঙ্কার। ইনশাআল্লাহ আমরা উইন করব। আমরা বিগ ড্রিমস আছে আমরা বাংলাদেশের সঙ্গে। আমি কোচ হাভিয়ার সঙ্গে ম্যাচি বুতা আর ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারবো। ছাদখোলা গাড়িতে বাড়ির পথে ইংলিশ লিগ খেলা তারকা। ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস। নিরাপত্তা নিশ্চিতে সতর্ক প্রশাসন। হামজা আসার পর আমরা অবশ্যই আশাবাদী যে বাংলাদেশ দল ভালো কিছু করবে। এশিয়ার মধ্যে বাংলাদেশ একটা সেরা দল হিসেবে গঠন হবে। লাল সবুজের গায়ে হামজা চৌধুরীকে দেখবো, এটা আমাদের স্বপ্নই বলা যায়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি জিন্নাতারা জশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পুলিশকে যুদ্ধাবস্থার মতো দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার। 127 কর্মকর্তার সঙ্গে বৈঠক। নতুন দেশ বিনির্মাণে দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশ। প্রবাসীদের প্রক্সি ভোট গ্রহণে ওআইসি-ভুক্ত দেশগুলোর সহযোগিতা চায় কমিশন। ইসিতে মিশন প্রধানদের সঙ্গে বৈঠক। নির্বাচনে সহায়তার আশ্বাস। করোনাকালে ভ্যাকসিন কেনার নামে 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। বেক্সিমকো ফার্মার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। এবং জোড়াতালি দিয়ে ঈদ যাত্রার প্রস্তুতি রেলওয়ের। পূর্বাঞ্চলে ট্রেনের ইঞ্জিন সংকট। 80টির বিপরীতে চলবে মাত্র 62টি। বরিশাল বিভাগে পুরনো বাস মেরামতের হিড়িক। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশে এলেন হামজা দেওয়ান চৌধুরী। আজ দুপুর 11:40 তাকে বহনকারী বিমানটি অবতরণ করে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। পরে সেখানেই উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন হামজা। জানান দেশের মানুষের এই অভূতপূর্ব সমর্থনের জবাব দিতে চান তিনি। জিততে চান ভারতের বিপক্ষে ম্যাচ। অপেক্ষাটা অনেক দিনের। বাংলাদেশের ফুটবলকে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লাল সবুজের জার্সি গায়ে জড়াতে চান হামজা। এই খবরটা চাউর হতেই তাকে দেশে আনতে উঠে পড়ে লাগে বাফুফে। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে এলো সেই দিন। সোমবার দুপুর 11:40 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে হামজাকে বহনকারী বিমান। সঙ্গে তার মা, স্ত্রী, সন্তানরা। বিমানবন্দরের বাইরে তখন উৎসবের আমেজ। স্মোক ফ্লেয়ার উড়িয়ে স্লোগানে মাতোয়ারা চারদিক। চাতক পাখির মতো সবার অপেক্ষা তখন হামজাকে এক নজর দেখার। অবশেষে ঘণ্টাখানেক অপেক্ষার পর বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হয়ে আসেন বাংলাদেশ ফুটবলের মহাতারকা হামজা দেওয়ান চৌধুরী। সমর্থকদের গগন বিদারী চিৎকারে তখন সেখানেই দাঁড়িয়ে থাকা দায়। এর মাঝেই হাস্যোজ্জ্বল হামজা জানালেন তার অভিব্যক্তি। বললেন কেমন লাগছে এখানে এসে আর কি করতে চান জাতীয় দলের জার্সি গায়ে। I'm excited to be here. Yeah, very much so. Hopefully 2 wins, 2 derbies. So inshallah we'll win and we'll progress. Inshallah আমরা win করব। আমরা big dreams আছে আমরা বাংলাদেশের সঙ্গে। আমি কোচ হাভিয়ার সঙ্গে ম্যাচি বুতা আর ইনশাআল্লাহ আমরা win করে প্রোগ্রেস করতে পারবো। সংবাদকর্মীদের সঙ্গে কথা বলা শেষ করে নিজ বাড়ি হবিগঞ্জের বাহুবলের স্নানঘাটের দিকে রওনা হয়ে যান হামজা এবং তার পরিবারের সদস্যরা। সেখানে আজ এবং আগামীকাল অবস্থান করবেন হামজা। পরে মঙ্গলবার রাতের ফ্লাইটে ঢাকায় আসবেন তিনি। যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। তার আগ পর্যন্ত হামজার নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। ক্রাউডের যেটা কাজ করে পাবলিকের, সেটা আপনারা অলরেডি প্রশাসন থেকে অ্যারেস্ট করছে। ওইখানে একজন এসআই নেতৃত্বে 6 জন পুলিশ কাজ করবে, ওনারা সিকিউরিটি দিবে, অল টাইম থাকবে। আর পাবলিকের জন্য উনি তো নিজে একটা অ্যারেঞ্জমেন্ট করছে, ওরা ওইখানে থাকবে। হয়তো হামজা একটা রেস্ট নিয়ে তাদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলবে। 19 মার্চ ভারতে যাওয়ার আগে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে কথা বলার কথা রয়েছে হামজা চৌধুরীর। দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরীকে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে করে। কিছুক্ষণ আগেই কিন্তু তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে উঠেছেন। এখন হবিগঞ্জে যাবেন, সেখানে কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। আনুষ্ঠানিকতা শেষ করে তিনি মাঠে নামবেন এবং বাংলাদেশের 18 কোটি দর্শক তার এই মাঠের লড়াই দেখার জন্য প্রস্তুত।
সিলেট থেকে SM ইকবাল, সময় সংবাদ। এই মুহূর্তে হামজার গাড়ি বহরে সিলেটের আম্বরখানায় আছেন সহকর্মী SM ইকবাল এবং হবিগঞ্জের বাড়িতে আছেন রাশেদ আহমেদ খান। সরাসরি শুরুতে যাচ্ছে ইকবালের কাছে। দিন ধরে অপেক্ষায় ছিলেন লাল সবুজ ফুটবল প্রেমীরা, কবে হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলবেন, কবে বাংলাদেশে আসবেন। একটু আগে ফিরে যেতে চাই, ঠিক 1 বছর আগে যখন বিশ্বকাপ বাছাই ম্যাচ শুরু হয়েছিল তখন কিন্তু সময় সংবাদে একটি সংবাদ প্রকাশ করেছিল লাল সবুজ ফুটবলে হামজা দেওয়ান চৌধুরীর ইনক্লুশন নিয়ে প্রক্রিয়া শুরু হয়েছে। তখন কিন্তু আসলে অনেকে বিষয়টা হেসে উড়িয়ে দিয়েছিল এবং অনেকে গুজব বলে উড়িয়ে দিয়েছিল, কিন্তু সত্যিকার অর্থেই সেই সময় যে একটি প্রক্রিয়া শুরু হয়েছিল এবং তার সফল এবং সঠিক বাস্তবায়নের মাধ্যমে আজ হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশে আসলেন লাল সবুজ ফুটবলের প্রতিনিধিত্ব করার জন্য, তা কিন্তু সত্যি হলো। এবং হামজার এই আগমনকে কেন্দ্র করে চমৎকার একটা পরিবেশ কিন্তু আমরা আজকে খেয়াল করেছি। দেশের ফুটবল যে উজ্জীবিত হচ্ছে বা ফুটবল প্রেমীরা বা ফুটবল সংশ্লিষ্ট যারা আছেন তারা যে আবারও নতুন করে ভাবছেন যে না, বাংলাদেশ বিশ্ব ফুটবলে বা সাবকন্টিনেন্ট বা এশিয়ান ফুটবল যেটাই বলি না কেন সেখানে যে আবারও রাজত্ব করার একটা সুযোগ পাচ্ছে বা সম্ভাবনা তৈরি করেছে, সেটা কিন্তু হামজার আগমনের মধ্য দিয়ে ইতোমধ্যে কিন্তু সবাই স্বপ্ন বুনতে শুরু করেছে। এবং শুধু হামজা চৌধুরী না, হামজার দেখা দেখি এর মধ্যে ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম সেও কিন্তু দলের সঙ্গে যুক্ত হয়েছে। আজকে হামজা এলেন, তাকে যেভাবে রিসেপশন দেওয়া হয়েছে সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা দেখেছি, ভক্ত থেকে শুরু করে গণমাধ্যম কর্মী, ফুটবল প্রেমী এবং জেলা ফুটবলের যে ফুটবলার আছে তারাও কিন্তু আজকে এখানে এসেছেন। এবং হামজা হাসি মুখে, কিন্তু তার কিন্তু ক্লান্তি ছিল, দীর্ঘ একটা ভ্রমণ ক্লান্তি ছিল এবং গতকাল শেফিল্ড ওয়েডনেসডের বিপক্ষে তিনি একটি ম্যাচ খেলেছেন, তারপরেও তিনি কিন্তু হাসি মুখে, ওর যে ক্রাউড, বিশাল একটা ক্রাউড, এই অভ্যস্ততা হয়তো বা ইংলিশ ফুটবলারদের নেই, এরকম একটু ক্রাউডি পরিস্থিতিতে সামলানো, সেটা কিন্তু হামজা খুব সুন্দরভাবে সামলেছেন এবং তিনি কিন্তু হাসি মুখে তার প্রত্যেকটি কথা বলেছেন। তিনি তার লক্ষ্যের কথা সুস্পষ্টভাবে জানিয়েছেন। তিনি ভারতের বিপক্ষে কি করতে চান, কিভাবে ভারতকে হারাতে চান, কিভাবে ভারতকে হারিয়ে লাল সবুজ ফুটবলের নতুন দিনের সূচনা করতে চান, সেটা কিন্তু তিনি বেশ স্পষ্ট ভাষায় বলেছেন। একই সঙ্গে তিনি বলেছেন এই যে ক্রাউড, তাকে যে ওয়ার্ম রিসিপশন দিয়েছে লাল সবুজের যারা সমর্থক রয়েছে বা যারা এখানে কর্মকর্তারা রয়েছে, এটাতে কিন্তু তিনি বেশ অভিভূত। সুতরাং হামজার যে আনুষ্ঠানিকতা ছিল সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে, সেটা শেষ করে তিনি কিন্তু এখন হচ্ছে তার যে পিতৃভূমি সেই হবিগঞ্জের স্নানঘাটের পথে, অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি সেখানে পৌঁছে যাবেন এবং সেখানেও কিন্তু বেশ কিছু আনুষ্ঠানিকতা হচ্ছে। এবং আরো একটা কথা কিন্তু বারবারই বলতে হচ্ছে যে দেশের প্রতি এবং মাদারল্যান্ডের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার টানেই কিন্তু তিনি আজকে হবিগঞ্জে এসেছেন। এবং বারবারই করে কিন্তু একটি কথা বলা হচ্ছিল যে হামজা চাইলে কিন্তু সরাসরি ঢাকায় এসে ক্যাম্পে যোগ দিতে পারতেন, সেটা না করে তিনি হবিগঞ্জে এসেছেন। সেখানে তার আত্মীয় স্বজনদের সঙ্গে হচ্ছে তিনি আজকে দেখা করবেন। আগামীকালও সামান্য কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, সেই আনুষ্ঠানিকতা শেষ করে হচ্ছে তারপরে তিনি 18 তারিখ রাতে বাফুফের ক্যাম্পে যোগ দেবেন এবং 19 তারিখে আবারও গণমাধ্যমের সামনে আসবেন। তো আমরা এখন চলে যাব হচ্ছে হবিগঞ্জের বাহুবলের স্থানঘাটে, সেখানে আছেন আমাদের সহকর্মী রাশেদ আহমেদ খান, সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। হামজা চৌধুরীর বাড়িতে একটি যেন উৎসবের আমেজ সকাল থেকে বইছে। আমরা সকাল থেকে ছিলাম হামজা চৌধুরীর বাড়িতে, আমরা দেখেছি যে এখানে যে বাড়িতে যারা ছিল অনেকেই, এখানে গ্রামবাসী যারা আছেন হামজা চৌধুরীকে এক পলক দেখতে সকাল থেকে এখানে ভিড় করেছেন এবং বিভিন্ন উৎসব যে বিভিন্ন বয়সী ছেলে সহ যে বয়স্ক যারা আছেন, এমনকি নারীরাও এখানে বিভিন্ন শিশুদের নিয়ে আসতেন হামজা চৌধুরীকে দেখতে। আমরা কথা বলেছিলাম যে তারা সব যারা এলাকাবাসী আছেন তাদের একটাই দাবি যে হামজা চৌধুরী আসলে এখানে যে আসছেন এটাই তাদের জন্য বড় পাওয়া। হামজা চৌধুরী এতদিন বাংলাদেশের বাইরে থেকেও দেশের জন্য সুনাম কুড়িয়েছেন এবং বিশেষ করে হবিগঞ্জের বাহুবলের স্থানঘাট, এই স্থানঘাট গ্রামবাসীর জন্য তারা সুনাম কুড়িয়েছেন। স্থানঘাট গ্রামবাসী গর্বের সাথে হামজা চৌধুরীকে স্মরণ করছে এবং তাদের মধ্যে যে একটা উচ্ছ্বাস আমি সকাল থেকে দেখেছি যে তরুণদের মধ্যে এবং যারা আছে এখানে, যারা বিভিন্ন ক্রীড়ামোদী আছে, তারা সকাল থেকেই এখানে এসেছেন এবং জেলার এই বাহুবল উপজেলার বাইরেও বিভিন্ন উপজেলা থেকে মানুষজন এসেছেন হামজা চৌধুরীকে দেখার জন্য। আমরা যতটুকু জেনেছি যে সিলেট বিমানবন্দর থেকে হামজা চৌধুরী বাহুবলের নিজ গ্রাম স্থানঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তাকে হাইওয়ে রোডে কয়েকশো মোটরসাইকেল দিয়ে এখানে যারা উঠতি বয়সে যারা যুবক আছেন, যারা তরুণ আছেন, তারা কয়েকশো মোটরসাইকেল নিয়ে শোডাউন দিয়ে তারা বাড়িতে নিয়ে আসবেন। আমরা কথা বলেছিলাম যে হামজা চৌধুরী যারা এখানে দায়িত্বে আছেন, নিরাপত্তার দায়িত্বে, এখানে কঠোর নিরাপত্তা বাড়িতেও নেওয়া হয়েছে এবং তার বাড়িটি সকাল থেকে যে একটা উৎসব
উৎসবমুখর যে মূল আজকে যে বাহুবল উপজেলায় একটা উৎসবের যে আমেজ, এবং সকাল থেকে একটি কথা হামজা চৌধুরী এবং হামজা চৌধুরী নিয়ে আজকে একটি কথা টক অফ দ্য হবিগঞ্জ হামজা চৌধুরী পরিণত হয়েছে, এবং সকলের একটা আশা যে কখন হামজা চৌধুরী আসবেন। এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেও সবাই এখানে অপেক্ষা করছেন, যে বৃষ্টি অপেক্ষা করছেন যে হামজা চৌধুরী আসলে এক পলক তারা দেখবেন। এবং আমরা যতটুকু জেনেছি যে এখানে হামজা চৌধুরী এতিমদের সাথে খেলবেন এবং গ্রামে একদিন থাকবেন। তো তাদের একটি উচ্ছ্বাস যে হামজা চৌধুরীকে তারা পাবেন, এটাই তাদের জন্য একটা বড় পাওনা। তো এই ছিল আজকে হামজা চৌধুরীর বাড়ি থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেট এবং হবিগঞ্জে। দেশ এখন যুদ্ধাবস্থায় আছে মন্তব্য করে পুলিশকে যুদ্ধাবস্থার মতো দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে পুলিশের ১২৭ কর্মকর্তার সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। নির্বাচন ঘনিয়ে আসলে ষড়যন্ত্র বাড়ার শঙ্কা প্রকাশ করে পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নতুন দেশ বিনির্মাণে পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। কমিশনার সহ পুলিশের ১২৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সোমবার সকাল ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব সহ অন্যরা। এতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ, রাজশাহী রেঞ্জের ডিআইজি ফারজানা ইসলাম মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন প্রধান উপদেষ্টার কাছে। পরে বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশে আইন না থাকলে গণতন্ত্র, মানবাধিকার কিছুই থাকবে না। জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন যে বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে তা বাস্তবায়ন করতে পুলিশকে দায়িত্বশীল হতে হবে। আইন যদি না থাকলো তাহলে সরকারও কি, গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ নাগরিকদের কি, কিছুই থাকে না। কাজে এটাই ছিল মূল জিনিস, যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবো না। কাজে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য তোমাদেরকে ওই চিন্তার থেকে বেরিয়ে আসতে হবে যে না, আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করবো। আমাদেরকে অনেক দোষ দেয়, আমরা দেখিয়ে দেবো মানুষ খারাপ না, আমরা খারাপ মানুষের পাল্লায় করেছিলাম। পুলিশকে যুদ্ধ অবস্থার মতো করে দায়িত্ব পালনের তাগিদ দিয়ে ডক্টর ইউনূস বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসবে ষড়যন্ত্র ততই বাড়বে, তাই পুলিশকে সর্বদা সতর্ক থাকতে হবে। যে আমরা যুদ্ধ অবস্থার মধ্যে আছি, এই যুদ্ধ অবস্থার থেকে আমাকে জয়ী হয়ে ফিরে আসতে হবে, বের হয়ে আসতে হবে। সে তো সম্মুখ যুদ্ধে আসতে পারছে না, সে কথা একটা প্রচার করবে, প্রচার করে দিয়ে একটা মহাকাণ্ড তুলে দেবে যে এই ওকে মেরে ফেলেছে, ও কি হয়েছে, ও এইরকম করেছে, একটা কথা, একটা ছবি ছাপিয়ে দেবে, একটা পোস্টার লাগিয়ে দেবে ইত্যাদি। এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, কারণ সেই যুদ্ধ ক্রমাগত তীব্রতর হবে। যতই নির্বাচন কাছে আসবে ততই তীব্রতর হবে, কারণ ওই পরিবর্তন হয়ে গেলে আবার তারা মনে করবে যে আমরা আরেকবার পরাজিত হয়ে গেলাম, ওখানে যদি পরাজিত হয়ে যায়। বৈঠকে প্রধান উপদেষ্টা মাঠ পর্যায়ে পুলিশের সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেবেন বলে আশ্বস্ত করেন পুলিশ কর্মকর্তাদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। প্রবাসীদের প্রক্সি ভোট গ্রহণে ওআইসি ভুক্ত দেশগুলোর সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। 10টি দেশের মিশন প্রধানের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, বিতর্কিত কোনো নির্বাচন আয়োজনের পথে হাঁটবেন না তারা। মালয়েশিয়ার রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় তার দেশ। একই সঙ্গে চলমান সংস্কারের সমর্থন জানান তিনি। জাতীয় নির্বাচনের সহযোগিতা নিতে চলতি মাসের প্রথম সপ্তাহে ওআইসিভুক্ত 19 দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন। এর মধ্যে সোমবার ইসিতে আসেন 10টি দেশের প্রতিনিধিরা। সাড়া দেয়নি ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, মালদ্বীপ ও ওমান। বেলা 11টায় রাজধানীর আগারগাঁয় নির্বাচন ভবনে ওআইসিভুক্ত 10 দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার, 3 কমিশনার ও ইসি সচিব। 1 ঘন্টার বৈঠক শেষে মালয়েশিয়ার রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ সব সংস্কারকে সমর্থন করে তার দেশ। Malaysia will support all the reforms being undertaken by the Bangladesh government, including the electoral reforms. And Malaysia is willing to share its experience
especially for the overseas voters, for a free, fair and credible election. প্রবাসীদের প্রক্সি ভোট গ্রহণে ওআইসিভুক্ত দেশগুলোর সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেসব কার্যক্রম হাতে নিয়েছি সেগুলো সম্বন্ধে অবহিত করেছি। পাশাপাশি আমরা বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের ভোটের ব্যাপারে তাদের সহযোগিতা আশা করেছি। বিশেষ করে প্রবাসী ভোট সংক্রান্ত কোনো অ্যাম্বাসেডর আমাদেরকে তাদের উইলিংনেস এক্সপ্রেস করেছেন বিভিন্ন ধরনের সহযোগিতা করার জন্য এবং তাদের অবজারভার টিম পাঠানোর জন্য। আগের 3টি নির্বাচনের মতো আগামী নির্বাচন প্রশ্নের ঊর্ধ্বে উঠতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার জানান, অতীতের পথে হাঁটবেন না তারা। আমরা অতীতে আর হাঁটতে চাই না, আমরা সামনে এগোতে চাই এবং আমরা ভালো গণতান্ত্রিক দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, জনগণ দিনের ভোট দিনে দিতে চায়। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ ঐক্য পরিষদের গণ অবস্থান কর্মসূচিতে অংশ নেন তিনি। বিএনপির স্বাধীনতার পক্ষের শক্তি উল্লেখ করে জয়নুল আবদিন ফারুক বলেন, সরকারের প্রতি বিএনপির সমর্থন নিয়ে কুচক্রী মহল যেন ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য সতর্ক থাকতে হবে নেতাকর্মীদের। সেই সমর্থন যেন কিছু কুচক্রী মহলের ইঙ্গিতে আবার বানসার না হয়। ওই সংসদে সংস্কার বড় বড় সমাধা হবে। এখন ক্ষুদ্র ক্ষুদ্র সংস্কারগুলো করে অনতিবিলম্বে নির্বাচন দেন। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ দিনের ভোট দিনে দিবে। এদিকে 2 বছর বন্ধ থাকার পর সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলার বিচারের দরজা খুলেছে। এ মামলার আসামিদের সবাই ছাত্রলীগের নেতাকর্মী। তাদের বিচার যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে না হয় সেজন্য আপিল করেছিল আওয়ামী লীগ সরকার। এবার তা প্রত্যাহার করে নিয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। ফলে 30 দিনের মধ্যে মামলাটি ট্রাইব্যুনালে স্থানান্তরে বাধা নেই বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী। স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ। 5 বছর আগে সিলেটের এমসি কলেজের এই ঘটনা নাড়া দিয়েছিল সারা দেশকে। অথচ সেই মামলাটি আওয়ামী লীগ আমলে রাষ্ট্রের আইন কর্মকর্তাদের পদক্ষেপে বন্ধ প্রায় 2 বছর। 2 বছর আগে বিচারের ধীরগতির কারণে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত। বাদীপক্ষের আইনজীবীরা বলছেন, আসামিদের সবাই ছাত্রলীগের নেতাকর্মী। সে কারণেই হয়তো ট্রাইব্যুনালে স্থানান্তরের আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। থেমে যায় চাঞ্চল্যকর এই মামলার বিচার কাজ। তৎকালীন সরকারের রাষ্ট্রপক্ষ যারা ছিলেন তারা, আমরা মনে করি, এই ট্রায়াল প্রক্রিয়াটাকে বিলম্বিত করার জন্য একটা আপিল দায়ের করেছিলেন আপিল বিভাগে, যাতে এই মামলাটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে না যায়। সোমবার আওয়ামী লীগ সরকারের আইন কর্মকর্তাদের আবেদন প্রত্যাহার করে নেন বর্তমান সময়ের আইন কর্মকর্তারা। খুলে যায় বিচারের দরজা। এখন এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণের মামলাটি দ্রুত নিষ্পত্তিতে বাধা নেই বলে জানান বাদীপক্ষের আইনজীবী। প্রায় 2 বছর পরে সেই মামলাটার শুনানি হয়। রাষ্ট্রপক্ষ তার অ্যাপিলটি নিজেরাই প্রত্যাহার করে নিয়েছে। এর মাধ্যমে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে 30 দিনের মধ্যে স্থানান্তর করার হাইকোর্টের যে আদেশ ছিল সেটা বহাল থাকলো। এইসব ধর্ষণের মামলাগুলোর দ্রুততার সাথে বিচার হবে। 2020 সালের 25 সেপ্টেম্বর এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। গ্রেফতার করা হয় 8 জনকে। ডিএনএ নমুনা পরীক্ষায় তাদের 6 জনের মিল পাওয়া যায়। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও র্যালি করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। সকালে অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতার ঘটনায় ভিকটিম ব্লেমিং এর প্রথা বন্ধ করতে হবে। সামাজিক মাধ্যমে নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোয় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের। পরে র্যালি নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষক শিক্ষার্থীরা। অনেক অপরাধী রাজনৈতিক পরিচয় দিয়ে তারা অপরাধ থেকে বেরিয়ে আসে। তাহলে এই যে রাজনৈতিক পরিচয়গুলো দেই, কাদেরকে দেই? আজকে যারা
অফেন্ডার, আজকে যারা রেপিস্ট, তারা বাংলাদেশের বিদ্যমান যে আইন ব্যবস্থা সে সম্পর্কে তারা কতটুকু আইডিয়া রাখে। সোশ্যাল মিডিয়া এখন বড় একটা প্ল্যাটফর্ম, এটা আপনাকে স্বীকার করতেই হবে। সেখানে আমরা দেখছি নানাভাবে নারীদেরকে নিয়ে বিভিন্ন ভিডিও কন্টেন্ট বক্তব্য দেয়া হচ্ছে। সরকার যদি একটা ঘটনা দ্রুত সুষ্ঠু বিচার যদি নিশ্চিত করতে পারত, যারা এই ধরনের ক্রাইম করার চিন্তা করে বা সাহস রাখে তাদেরও কিন্তু তাদের মধ্যে একটা ভয় কিন্তু কাজ করবে। প্রবাসীদের ভোটের অধিকার ও দ্বৈত নাগরিকদের সংসদ সদস্য হওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন প্রবাসীদের সংগঠন নন রেসিডেন্ট বাংলাদেশ এনআরবি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির চেয়ারম্যান ব্যারিস্টার মিজানুর রহমান। প্রবাসীদের কল্যাণে 9 দফা প্রস্তাবনা পেশ করেন তিনি। এ সময় বিচার ব্যবস্থা দ্রুত ও সহজ করা, প্রবাসীদের মামলা নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন এবং এয়ারপোর্টে হয়রানি কমানোর আহ্বান জানান। সিভিল এভিয়েশনের প্রধান কার্যালয়ে বিক্ষোভ করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীরা। এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল সহ 6 দফা দাবিতে সকালে প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। পরে প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া আন্দোলনকারীদের সড়ক ছেড়ে সিভিল এভিয়েশনে আসার অনুরোধ জানান। এ সময় একপাশের সড়কে যান চলাচল কিছু সময় বন্ধ থাকে। পরে সড়ক ছেড়ে সিভিল এভিয়েশনে বিক্ষোভ করতে থাকেন, সেখানে হাতাহাতির ঘটনাও ঘটে। এদিকে প্রায় 3 ঘন্টা পর কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছে মেট্রো রেলের কর্মকর্তা কর্মচারীরা। মেট্রো রেলের এমডি ফারুক আহমেদ জানান, এ ঘটনায় অভিযুক্ত এমআরটি 2 জন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এর আগে মেট্রো রেলের পুলিশ সদস্য দ্বারা লাঞ্ছিত হওয়ায় কর্মবিরতির ঘোষণা দেন মেট্রো রেল কর্মীরা। এতে বন্ধ ছিল একক যাত্রার টিকিট বিক্রি। টিকিট ছাড়াই চলাচল করেন যাত্রীরা। রোববার রাতে রাজধানীর সচিবালয় স্টেশনে বাকবিতণ্ডতার এক পর্যায়ে এমআরটি পুলিশ সদস্যদের কাছে লাঞ্ছিত হন ডিএমটিসিএল এর 4 কর্মী। এর প্রতিবাদে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কর্মবিরতির ঘোষণা দেন মেট্রো রেল কর্মীরা। ফলে সোমবার সকাল থেকে মেট্রো রেলের সব স্টেশনে প্যাসেঞ্জার গেটে এমআরটি বা র্যাপিড পাস ব্যবহার করতে পারেননি যাত্রীরা। গেটগুলোতে ছিল না কর্মীরা। এতে যাত্রীরা বিনা ভাড়ায় মেট্রো রেল ভ্রমণের সুযোগ পান। টিকিট নাই, কিছু না, খালি কার্ড রিপিট করে। আমার তো কার্ড নাই, আমি এখন আসছি। অনেকেই যাচ্ছে, কারো টিকিট লাগতেছে না, কেউ বাধা দিচ্ছে না। আমার টিকিট লাগবে, উনি বলতেছে টিকিট লাগবে না, আমরা চলে যান, আজকের জন্য বন্ধ, সমস্যা আমাদের একটু। প্রায় 2 ঘন্টা পর প্রথমে মিরপুর ও পল্লবী স্টেশনে মেট্রো রেল কর্তৃপক্ষের আশ্বাসে টিকিট ও এমআরটি পাস ব্যবহার কার্যকর করে। এরপর পর্যায়ক্রমে একে একে সব স্টেশনে চালু হয় টিকিট ও এমআরটি পাস। পুরো কার্যক্রম স্বাভাবিক হতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। একবার নেয় না, লাস্ট একবার পাইলাম, এই আসলাম। যদি পরবর্তীতে আমাদের জরিমানা হয়, সেটা তো আমাদের অবশ্যই একটা ভোগান্তি এবং আমাদের একটা ক্ষতিপূরণ একটা। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, 4 কর্মীকে লাঞ্ছিতের ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে। ঘটনা তদন্তে কমিটিও গঠন করা হয়েছে। ইমিডিয়েটলি অলরেডি সাসপেন্ড করা হয়েছে এবং একজনকে ক্লোজ ডাউন করা হয়েছে, যেটা বলে 2 জনকে অলরেডি। 3 সদস্যের মিনিস্ট্রি থেকে হাই পাওয়ার কমিটি একটা করে দেওয়া হয়েছে অলরেডি, যেখানে পুলিশ থাকবে, আমি থাকবো বা আমরা টিম থাকবে, আর মিনিস্ট্রি থেকে লোক থাকবে। কোনো ঘটনা ঘটলেই যাত্রীদের জিম্মি করে অবরোধ ও কর্মবিরতি না দেওয়ার আহ্বান মেট্রো রেল কর্তৃপক্ষের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। তীব্র ইঞ্জিন সংকটের মুখে অনেকটা জোড়াতাড়ি দিয়েই চলবে রেলওয়ে পূর্বাঞ্চলের ঈদ যাত্রা। ঘরমুখ যাত্রী বহনের জন্য প্রতিদিন 75 থেকে 80টি ইঞ্জিনের প্রয়োজন হলেও জোগাড় হচ্ছে মাত্র 62টি। সংকট কাটাতে ঈদের আগে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার পাশাপাশি চট্টগ্রাম থেকে চাঁদপুর এবং ময়মনসিংহগামী 2টি যাত্রীবাহী বিশেষ ট্রেনও বন্ধ থাকবে। শাখাউতিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের পাহাড়তলির লোকোশেডে একটি ইঞ্জিনের মেরামত কাজ শেষ না হতে ত্রুটি সারিয়ে নিতে ঢুকছে আরেকটি ইঞ্জিন। এইভাবে রেলওয়ে ওয়ার্কশপগুলোতে একের পর এক ইঞ্জিন মেরামত করে সচল রাখতে হচ্ছে পূর্বাঞ্চলের ট্রেন চলাচল। তবে অতিরিক্ত ট্রেন চালাতে ইঞ্জিনের চাহিদা বাড়তে থাকায় আসন্ন ঈদ যাত্রায় কাঙ্ক্ষিত যাত্রী বহন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বড় চ্যালেঞ্জটাই হচ্ছে মিটার গেজ লোকো সংকট। 20% 25% কম লোকোমোটিভ আমাদের কাছে আছে, যেটা দিয়ে আমাদের চাকরিটা এখন পুরোটাই ক্রাইসিস ম্যানেজমেন্ট। ডিজেল সব আছে এবং আমাদের যে ক্যালোকা আছে তারা স্পেশাল কিছু লোকোমোটিভ রিপেয়ার করছে। আমরা আশা করছি যে এই সপ্তাহের মধ্যে আমরা 3টা বা 4টা লোকোমোটিভ হয়তো বা আমাদের হাতে পাবো। রেলওয়ে পূর্বাঞ্চলের তথ্য অনুযায়ী স্বাভাবিক সময়ে যাত্রী পরিবহনে 70 থেকে 72টি ইঞ্জিনের প্রয়োজন হলো পাওয়া যায় মাত্র 53টি। কিন্তু ঈদ যাত্রায় একাধিক বিশেষ ট্রেন যেমন থাকে তেমনি ট্রেনগুলোর সাপ্তাহিক বন্ধ তুলে দেওয়া হয়, তখন ইঞ্জিনের চাহিদা দাঁড়ায় 75 থেকে 80টি। এর মাঝে অধিকাংশ ইঞ্জিনে কোনো না কোনোভাবেই ত্রুটিপূর্ণ। যে কয়টা ট্রেন বৃদ্ধি হয়েছে এগুলোর জন্য তো আবার আপনার নতুন কোনো লোকোমোটিভ যেহেতু আসা নাই, ওই লোকোমোটিভগুলো দিয়েই তো আবার নতুন ট্রেনগুলোর কাজ করা হচ্ছে। লোকবল যেমন সংকট তেমন লোকোমোটিভের সংকট, এই জন্য কোনো লোকোমোটিভে সেরে এসে আপনার বেশিক্ষণ থাকতে পারে না, সবগুলো কানেক্টিং পাওয়ার। চ্যালেঞ্জ হচ্ছে কীভাবে গাড়িগুলো রাইট টাইমে আমরা আউটটার্ন দিব, কীভাবে প্রত্যেকটা গাড়ির কোনো জটিলতা থাকলে সময় মতো আমরা সমাধান করতে পারি, প্লাস পাশাপাশি প্রত্যেকটা গাড়ি কীভাবে সূক্ষ্মভাবে চেক করে গাড়িটা আউটটার্ন দিতে পারি। এদিকে সংকটের মাঝেও অন্যান্য যাত্রীবাহী ট্রেনের ঈদ যাত্রা সচল রাখতে চট্টগ্রাম থেকে চাঁদপুর এবং ময়মনসিংহগামী 2টি বিশেষ ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কয়েকদিনের জন্য বন্ধ থাকবে কন্টেইনার সহ সব ধরনের গুডস ট্রেন চলাচল। এই দুটি রুটে যাত্রী সংখ্যা তুলনামূলক কম হওয়ায় বিশেষ ট্রেন দুটি বাতিল করা হচ্ছে বলে দাবি রেলওয়ের। ঈদের সময় আপনারা জানেন মেরামত কাজ করে কিছু ইঞ্জিন সরবরাহ পাওয়া যায়, সেখানে 7-8টা ইঞ্জিন পাওয়া যেতে পারে। ঈদের আগে এবং পরে একদিন করে মোট 3 দিন গুডস ট্রেন বন্ধ থাকে, ওখান থেকেও 2-3টে ইঞ্জিনের সরবরাহ আমরা পাবো। 2টা স্পেশাল ট্রেন হবে, তো 2টা বা 3টি ইঞ্জিনের অতিরিক্ত সরবরাহ লাগবে এবং অপডে প্রত্যাহারের কারণে আরও 3-4টা ইঞ্জিন লাগবে। তো এভাবেই আমরা এগুলো মেকআপ করব। রেলওয়ে পূর্বাঞ্চলে যাত্রী, জ্বালানি তেল, কন্টেইনার, সার এবং অন্যান্য পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে প্রতিদিন অন্তত 116টি ইঞ্জিনের প্রয়োজন। এছাড়া স্টেশন ও ডিপোতে ট্রেন শান্তির জন্য সার্বক্ষণিক 12 থেকে 13টি ইঞ্জিন প্রস্তুত রাখতে হয়। তীব্র লোকোমোটিভ সংকটের কবলে পড়ে আসন্ন ঈদযাত্রা কতটা সফল হবে সে নিয়ে চ্যালেঞ্জের মুখে রয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় নষ্ট হয়ে যাওয়া জরাজীর্ণ ইঞ্জিনগুলো দ্রুত মেরামত করা হচ্ছে। কত দ্রুত এসব ইঞ্জিন মেরামত করে রেলের বহরে যুক্ত করা যায় সেই প্রতিযোগিতায় নেমেছে রেলওয়ের ওয়ার্কশপগুলো। চট্টগ্রামের পাহাড়তলী লোকোশেড থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে ঈদ সামনে রেখে বরিশালে নতুনের পাশাপাশি পুরানো বাস মেরামতের হিড়িক পড়েছে। এবারও দেশের দক্ষিণাঞ্চলের নদী পথের চেয়ে সড়ক পথে ভিড় বেশি থাকবে বলে জানিয়েছেন পরিবহন ব্যবসায়ীরা। সুমন হাসানের তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। কেউ করছেন ঝালাই, কেউ ব্যস্ত রঙের কাজে। এ যেন পুরাতনকে নতুন করে গড়ে তোলার মহা উৎসব। বরিশালের নতুল্লাবাদ বাস টার্মিনালে রং তুলির আঁচড়ে মুহূর্তেই পুরানো বাস হয়ে উঠছে নতুন। 26শে রমজানের মধ্যে শেষ করতে হবে মেরামত কাজ। দম ফেলার ফুরসত নেই শ্রমিকদের। পুরো বডিটাই গাছ খুঁড়ি পাল্টাইছি, তারপরে বেড়ার সাইডের বডি টিন পাল্টাইছি, তারপরে সামনের শোর নতুন করে করতেছি। গাড়ির ভালো মতো সার্ভিস হইতেছে, মানে রাস্তা যেন ভালোভাবে চলে, আল্লাহর রহমতে রাস্তা যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য এই কাজগুলো করা হইতেছে। পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকা বরিশাল মহাসড়কে মাত্র 3.5 থেকে 4 ঘন্টায় যাওয়া যায়। ফলে এ পথে যাত্রী চাপ যেমনি বেড়েছে বাসের সংখ্যাও। আর ঈদকে ঘিরে এই সংখ্যা বাড়ে আরও কয়েক গুণ। কিন্তু পরিবহন মালিকরাই অভিযোগ করছে ঠিক এই সময়টাতে ফিটনেস না থাকা লক্কর ঝক্কর বাসে ছয় লাভ হয় এই মহাসড়ক। আলফার জন্য যারা হাইওয়েতে বিআরটি এর কোনো আইন নাই, কোনো কিছু নাই, 3 হুইলার চলবে না, কিছু চলবে না, সেই গাড়িগুলো গত 16 বছর যেভাবে চলছে এখনো চলছে, কোনো ব্যবস্থা এখন পর্যন্ত আমার 5ই আগস্টের পরে নিচে আমার জানা নাই। নির্বিঘ্নে যাতায়াতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপের দাবি যাত্রী ও পরিবহন মালিক সমিতির। আর নিরাপত্তা জোরদারের কথা জানায় আইন শৃঙ্খলা বাহিনী। হাইওয়েতে 3 হুইলার গাড়ি বন্ধ হইলে 80% দুর্ঘটনা কমবে। ভাঙা থেকে শুরু করে আপ টু বরিশালের কাছাকাছি পর্যন্ত, বাকেরগঞ্জ পর্যন্ত, আমাদের দায়িত্বপূর্ণ এলাকা আপ টু শেষ সীমানা পর্যন্ত সম্পূর্ণ এলাকায় আমরা হাইওয়ের উপরে আমাদের যে টহল বেস যে কার্যক্রম এটাকে আমরা বিপুল হারে বৃদ্ধি করি। এদিকে সড়কে যখন জোয়ার তখন যাত্রী ভাটা নদীপথে। বিশেষ সার্ভিস নেই সরকারি নৌযান বিআইডব্লিউটিসির। বেসরকারি লঞ্চ মালিকরাও হতাশ, যাত্রী চাপ নেই জানান তারা। পদ্মা সেতু হওয়াতে আমাদের লঞ্চ ব্যবসায় ধস নামেছে, বলা মতো না যে লঞ্চের ব্যবসা কি অবস্থা বর্তমানে চলতেছে এটা আপনারা
সরজমিন দেখলেই পাবে না। বরিশালে নতুল্লাবাদ ও রূপাতলী বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার রুটে সহস্রাধিক বাস চলাচল করে। ঈদ ঘিরে অন্তত 25 থেকে 30 লাখ মানুষ যাতায়াত করে বলে জানিয়েছেন পরিবহন ব্যবসায়ীরা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বাঙালির যে কোনো উৎসবে শাড়ি পাঞ্জাবির আবেদন চিরন্তন। ঈদকে ঘিরে ফ্যাশন হাউসগুলো বিভিন্ন রং, কাপড় ও ডিজাইনের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন। বিক্রেতারা বলছেন, পাঞ্জাবির বাজার রমরমা হলেও এবছর ক্রেতা সমাগম কম শাড়িতে। বিস্তারিত দেখুন আমার করা একটি প্রতিবেদনে। বাঙালি উৎসব আর শাড়ি পাঞ্জাবি, 12 মাসে 13 পার্বণ, নানান উৎসবের নানান রং, তবে শাড়ি পাঞ্জাবির আবেদন চিরন্তন। শাড়ি একটা ঐতিহ্য, আর ঐতিহ্যকে ধারণ করাই তো বাঙালির আসলে একটা চরিত্রের বৈশিষ্ট্য। তো আসলে শাড়ি ছাড়া ঈদ হয় না। তাতে শাড়ি হয়তো নিব, একটা জামদানি নিব, আর হয়তো ড্রেস কিনবো সিম্পল। ঢাকায় মসলিন, জামদানি, টাঙ্গাইলের সুতি শাড়ির পাশাপাশি জর্জেট, কাঞ্জিভারম, কাতান। আবহাওয়াকে প্রাধান্য দিয়ে রঙে ও ডিজাইনে এসেছে নতুনত্ব। তবে বিক্রেতারা জানালেন, শাড়ির বাজারে ক্রেতা খরার কথা। শাড়ির ব্যবসা খারাপ যাইতেছে, কাস্টমার নাই, মার্কেটে একদম ফাঁকা। গত বছর 3 ভাগের 1 ভাগ। আমরা যে আশা করে ঈদের দিন বা রমজানে বসছি, এই তুলনায় কোনো কাস্টমারই হচ্ছে। অন্যদিকে প্রতি বছরের মতো এবারও রমরমা পাঞ্জাবির বাজার। হাফ সিল্ক, কটন, সুতি ফেব্রিক্সে এক রঙের হালকা কাজের পাঞ্জাবিতে বেশি ঝুঁকছেন ক্রেতা। খুশি বিক্রেতাও। স্পেশালি ঈদটাকে উপলক্ষ রেখে পাঞ্জাবিটা পরতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। লাইট ওয়েট, একটু কমফোর্টেবল, শরীরের মধ্যে যেটা ভালো যাবে, যেটা গরম কম লাগবে। পাঞ্জাবিটা দেখা গেছে যে 4 রাত পর্যন্তই মানুষ কেনে আর কি। প্রথম দিকে দেখা গেছে যে যেগুলো গিফটের পাঞ্জাবি ওইগুলো প্রথমে কিনে ফেলে, তারপরে দেখা যাচ্ছে যে নিজের জন্য হয়তো একটু ঘুরে একটু সময় নিয়ে তারপর কেনে। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রেতা সমাগম আরও বাড়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে সেমাই। আছে মশা মাছির উপদ্রব। যেখানে সেমাই তৈরি সেখানেই শ্রমিকের বসবাস। চট্টগ্রামের চাকতায়ে 2টি কারখানাকে অর্থদণ্ড দিয়েছে ভোক্তা অধিকার এবং এনএসআই। সেমাই তৈরি হচ্ছে বহুতল ভবনের নিচে কিংবা ছাদে। তবে জনপ্রিয় এই খাদ্যপণ্য তৈরি হচ্ছে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে। যে কক্ষে তৈরি হচ্ছে সেমাই, সেই একই কক্ষে শ্রমিকদের বসবাস। আছে মশা মাছির উৎপাত। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাকে সঙ্গে নিয়ে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অনিয়মের অভিযোগে রফিক ফুড প্রোডাক্ট ও মেসার্স এমরান ফুড প্রোডাক্ট নামে 2টি কারখানাকে 1,40,000 টাকা জরিমানা করা হয়। আমরা গতবারও তাদেরকে সতর্ক করেছিলাম, কিন্তু তারা এটা মেনটেন করেনি। তারা বলেছিল যে মেনটেন করবে, আসলে করেনি। এখানে আয়রনযুক্ত পানি দিচ্ছে, চারদিকে প্রচুর পরিমাণ ধুলাবালি পড়ে আছে। তারা একটা যুক্তি দিচ্ছে যে এটা হচ্ছে হয়তো ময়দা পড়ে আছে, কিন্তু পরবর্তীতে আবার স্বীকার করেছে যে না, ময়দার সাথে প্রচুর পরিমাণ ধুলাবালি রয়েছে। ঈদের সেমাইয়ের সারা দেশে ব্যাপক চাহিদা থাকে, তাই রাত দিন চলে সেমাই তৈরি এখানে। আমরা ত্রুটিগুলো মেনে নিছি, কারণ আমাদের কিছুটা ত্রুটি আছে, নাই বলতে পারবো না। যেহেতু ত্রুটি আছে বলে জরিমানাটা আমরা খাইছি, নাহলে খাইতাম না। প্রতি বছর চট্টগ্রাম নগরীর চাকতা এলাকায় 15 থেকে 20টি কারখানায় সেমাই তৈরি হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। মার্কিন বাজারে তৈরি পোশাক সহ অন্যান্য বাংলাদেশি পণ্য রফতানিতে ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের ঝুঁকি ঠেকাতে পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্র থেকে কাঁচা মাল হিসেবে তুলা আমদানি করবে বাংলাদেশ। এতে শুল্কের খড়গ থেকে দেশীয় উদ্যোক্তারা সুরক্ষা পাবেন বলেই আশা তার। দায়িত্ব নেয়ার পর কানাডা, মেক্সিকো ও চীন সহ বিভিন্ন দেশের পণ্যে শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক হুমকি দিচ্ছেন ইইউ সহ অন্যান্য দেশকে। পাল্টাপাল্টি শুল্ক আরোপে উত্তপ্ত বিশ্ব বাণিজ্য। বর্তমানে একক দেশ হিসেবে বাংলাদেশের জন্য তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। গত জানুয়ারিতে এই বাজারে তৈরি পোশাক থেকে আয় $80 কোটি, প্রবৃদ্ধি প্রায় 46%। এই হার চীন ও ভিয়েতনাম থেকেও বেশি। এমন পরিস্থিতিতে মার্কিন বাজারে ট্রাম্প প্রশাসনের শুল্কের খড়গ থেকে আগাম সুরক্ষার উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম বড় বাজার, এবং সেই বাজারে তো আমরা দেখতে পাচ্ছি যে একটা ভলাটিলিটি সৃষ্টি হয়েছে নতুন সরকারের অধীনে।
তারা বিভিন্ন দেশের ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন ডিউটি আরোপে, আমাদের ক্ষেত্রে এখনও নেননি। আমরা একটা জিনিস চেষ্টা করছি যে তুলা আমদানির উৎস হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে আনা যায় কিনা, তারা যেন খানিকটা সুবিধা পান, পেলে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে তারা দ্বিধা করবে। রাজধানীর পল্টনে ইআরএফ আয়োজিত সেমিনারে অন্তর্বর্তী সরকার নিয়ে ভারতীয় গণমাধ্যমের লাগাতার মিথ্যাচারে ক্ষোভ প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। আজকে বাংলাদেশের যে বিশ্বব্যাপী যে বদনামের চেষ্টা বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অধিকাংশই মিথ্যা, আপনারা জানেন সেটা। ভারতীয় মিডিয়া আপনারা জানেন যে প্রবলভাবে আমাদের বিরুদ্ধে লেগেছিল। আমাদের একটা অন্যতম শক্তি হচ্ছে যে প্রফেসর ইউনূসের ইমেজ সমস্ত পৃথিবীতে ভালো, সবাই তাকে চেনেন। তার তত্ত্বাবধানে যে এরকম অপকর্ম সম্ভব না, এটা সবাই বিশ্বাস করে। এ সময় তৌহিদ হোসেন জানান, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সময়সীমা বাড়ানোর পক্ষে নয় সরকার। বিকল্প করার সুযোগ নেই। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বর্ষপণ্যের স্বীকৃতির পর এবার বন্ড সুবিধা পেতে যাচ্ছে আসবাবপত্র শিল্প, এমন আশার কথাই জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির দাবি, বন্ড সুবিধা পেলে আগামী 6 বছরে এ খাতের রফতানি আয় বাড়বে 125 গুণ। বর্ষপণ্যের স্বীকৃতি নিয়ে চলতি বছর পথচলা শুরু করেছে দেশের আসবাবপত্র শিল্প। $650 বিলিয়ন বিশ্ববাজারে নামমাত্র হিস্সা নিয়ে চলা এ খাতের রপ্তানি আয় বাড়ার সম্ভাবনাও ব্যাপক। তবে বাধা হয়ে আছে এ শিল্পে দরকারি প্রায় 7,000 ধরনের কাঁচামাল আমদানিতে 10 থেকে 127% শুল্কের চাপ। এমন বাস্তবতা এখানে বন্ড সুবিধার সুপারিশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি, যেখানে 30% মূল্য সংযোজনের শর্ত পূরণ করতে হবে রপ্তানিকারককে। এখানেও কিন্তু খুব সম্ভাবনা আছে, কিন্তু এক্সপোর্টের ক্ষেত্রে যে আমরা পারছি না, কেন পারছি না, তখন আমরা যখন দেখতে গেলাম তখন দেখলাম যে তাদের নীতিগত সমস্যা রয়েছে। ব্যাংক গ্যারান্টি পদ্ধতিতে বন্ড সুবিধা দেয়া হলে কেউ এর অপব্যবহার করতে পারবে না বলে দাবি করে উদ্যোক্তারা বলছেন, এজন্য বাড়তি বিনিয়োগ ও ব্যয় করতে না হওয়ায় রপ্তানি বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে তাদের। ইনভেস্টমেন্টের এগেইনস্টে তো এরও একটা কস্ট আছে। আমরা ব্যাংক গ্যারান্টি দিতে পারতেছি, ব্যাংক গ্যারান্টি লায়াবল ব্যাংক নিচ্ছে। আমি যদি ওই সময়ের মধ্যে সেটি কার্য সম্পাদন না করি, তাহলে সরকার যে কোনো সময় সেই গ্যারান্টিটা ইনক্যাশ করে ফেলতে পারে। সো এটা কারো জন্যই আর কোনো ঝুঁকি থাকে না। ইপিবি বলছে, আসবাবপত্র শিল্পে এই সুবিধা দেওয়া হলে এখানের বর্তমান রপ্তানি আয় 4 কোটি থেকে 2030 সালের মধ্যে 125 গুণ বেড়ে দাঁড়াবে $500 কোটি। বাজার বাস্তবতা বিশ্লেষণ করে আসবাবপত্র সহ রপ্তানির সম্ভাবনার সব খাতেই বন্ড সুবিধা দিতে কাজ করা হচ্ছে বলে জানালেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান। আমাদের দেশ থেকে যে সকল পণ্য রপ্তানি করা যায়, তাদের যদি কোনো বন্ড সুবিধা লাগে, আমরা সেগুলোর জন্য কাজ করছি। অচিরে আপনারা সুফল দেখতে পাবেন। রুচি পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে রপ্তানি বাজার সম্প্রসারণে বন্ডের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রতীক্ষার পর কাল উদ্বোধন হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ যমুনা রেল সেতু। তবে সিঙ্গেল ট্র্যাকের রেল লাইন হওয়ায় সেতুটির পুরোপুরি সুফল পেতে সময় লাগবে। কর্তৃপক্ষ বলছে, নতুন প্রকল্পের মাধ্যমে ডাবল ট্র্যাক রেল লাইন তৈরি করা হবে। যমুনা নদীর উপর অত্যাধুনিক রেল সেতু দৃশ্যমান, সব কাজ শেষ, এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক উদ্বোধনের। 50টি পিলার আর 49টি স্প্যানের উপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির অবকাঠামোতে দাঁড়িয়ে থাকা ডাবল ট্র্যাকের সেতুটি 100 বছরের স্থায়িত্বের অঙ্গীকারে মাথা উঁচু করে জানান দিচ্ছে বাংলাদেশের সম্ভাবনাময় অগ্রযাত্রার কথা, যার শুভ সূচনা হতে যাচ্ছে 18 মার্চ। জাপানের প্রযুক্তিতে তৈরি এই সেতুতে ডাবল ট্র্যাক ও দুই পাশে দুটি আধুনিক স্টেশন। সেতুর নিচে রয়েছে গ্যাস পাইপলাইন, বিদ্যুৎ লাইন, যা উত্তরবঙ্গের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাপান বাংলাদেশ যৌথ উদ্যোগে নির্মিত দেশের সবচেয়ে দীর্ঘ ও আধুনিক রেল সেতু, 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের প্রায় 16,800 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি কেবল প্রকৌশলগত বিষয় নয়, এটি যোগাযোগ, বাণিজ্য এবং অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ব্রিজ তো 2 লাইন হয়েছে, যদি আমাদের এই রাস্তাটা 2 লাইন হয় তাহলে আমাদের সুবিধা হবে, আমরা এতে উপকার পাবো। রাত দিন পরিশ্রমের পরে এই সেতুটা আমরা এখন চোখে দেখতে পারতাছি। শুরুটা যেমন ছিল, শেষটা অন্যরকম। আমাদের টাঙ্গাইল একটা বিশাল একটা সেতু, এটা আমাদের গর্ব। ব্রিজে ডাইরেক্ট রেল ফেসেনার আমরা ব্যবহার করেছি, অর্থাৎ রেল এবং নিচে যে গার্ডার, তার ভিতরে কোনো স্লিপার নেই, সরাসরি
রেলের যে স্ট্রেঞ্জার তাতে আমরা লোড ডাইভার্ট করবো। এদিকে দুই প্রান্তের সিঙ্গেল ট্র্যাকের কারণে যমুনা রেল সেতুর পুরোপুরি সুবিধা পেতে দেরি হওয়ার কথা স্বীকার করে সমস্যা নিরসনের কাজ চলছে বলে জানান রেলওয়ের মহাপরিচালক। দুই পারে যে ট্রেন যে আমাদেরকে প্রতিটা চেক করে যমুনা ব্রিজ পার করতে হয় সেই জিনিসটা আর প্রয়োজন হবে না। তার মানে দুই পারে আমাদের এটা সময় সাশ্রয় হবে। সেতুটি নির্মাণের ফলে উত্তরবঙ্গের 23 জেলার শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতি নয়, মিলবে অর্থনৈতিক সুফলও। সময় সংবাদ, টাঙ্গাইল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পুলিশকে যুদ্ধাবস্থার মতো দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার। 127 কর্মকর্তার সঙ্গে বৈঠক। নতুন দেশ বিনির্মাণে দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশ। করোনাকালে ভ্যাকসিন কেনার নামে 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। ভ্যাকসিনকো ফার্মা সহ সাবেক মন্ত্রী উপদেষ্টাদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। এবং লাল সবুজ জার্সিতে মাঠ কাঁপাতে এলেন হামজা। ফুলেল সংবর্ধনা বাফুফের। ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারানোর হুঙ্কার। এই ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়ের।